এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের যে অর্জন সেটি যদি সংক্ষেপে বলতে চাই তাহলে আমি বলবো যে বাংলাদেশের পুরা জনগোষ্ঠী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, পাহাড়ি, বাঙালি, সবাইকে যে এই আন্দোলনটি এক জায়গায় নিয়ে আসতে পেরেছিল সেটি সবচেয়ে বড় অর্জন বলে আমি মনে করি। ভবিষ্যতে দেশে যে রাজনৈতিক প্রেক্ষাপটই তৈরি হোক না কেন, যে রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসীন হন না কেন, এই একাত্মতা, এই ইনক্লুসিভনেস, এটি যদি ধরে রাখতে পারি তাহলে সেটি হবে আমাদের জাতিগতভাবে একটি বড় অর্জন এবং সাফল্য। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু দেশের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে সবাই যাতে মানবতার স্বার্থে, মানবতার প্রশ্নে সবাই যেন এক জায়গায়, এক আমব্রেলার নিচে এসে দাঁড়াতে পারি আমরা, সেটি হওয়া উচিত সকলের চাওয়া। এখন এখানে চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে? নিশ্চয়ই আমরা সবাই চাই যে একটি গণতান্ত্রিক সরকার যত দ্রুত সম্ভব দেশের দায়িত্ব গ্রহণ করুক। আর তার আগে যারা আমি এটিকে বিপ্লব বলবো না, যে আন্দোলনটি হয়েছে এটি একটি বৃহৎ আন্দোলন। এই আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছিল, যারা লিডিং পজিশনে ছিল, এবং এই আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটের যে দাবি, সেটি হচ্ছে একটি ফ্যাসিবাদ বিরোধী, একটি শোষণমুক্ত, একটি স্বাধীন পরিবেশ সম্বলিত একটি রাষ্ট্র ব্যবস্থা, একটি রাষ্ট্র কাঠামো যেন দাঁড়িয়ে থাকে। আমরা যেন সবাই কথা বলতে পারি, আমাদের ব্যক্তিগত মত যেন প্রকাশ করতে পারি, নির্ভয় যেন চলতে পারি, রাষ্ট্রযন্ত্রকে যেন আমরা ভয় না পাই, রাষ্ট্রযন্ত্রের যে সহযোগী সংগঠনগুলো থাকে তাদেরকে যেন আমরা ভয় না পাই। আমরা আমাদের প্রতিবেশীকে ভয় পেয়েছি, আমরা সন্দেহের চোখে দেখেছি, আমরা সবসময় মাথায় রাখতে হচ্ছে যে কে কোন মতাদর্শের, সেটা মাথায় না রাখলে আমার জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে। সেই পরিবেশটি যেন আর কখনো না ফিরে আসে বাংলাদেশে, এটি তো আমাদের সকলের চাওয়া। এখন এটি কিভাবে বাস্তবায়িত হবে? শুধু একটি শুদ্ধ পরিশুদ্ধ রাজনৈতিক দল, কম্পারেটিভলি বেস্ট যে রাজনৈতিক দল, তারা যদি ক্ষমতায় আসে, অথবা যে কোনো রাজনৈতিক দল যারা আগে ক্ষমতায় ছিল কখনো না কখনো, অ্যাকচুয়ালি বাংলাদেশের ভালো রাজনৈতিক চর্চা গড়ে না ওঠাতে নাম্বার অফ পলিটিশিয়ান বলেন, বড় রাজনৈতিক দল বলেন, সেগুলোর সংখ্যা খুব বেশি নয়, এবং সেটি অবশ্য সমস্যাও নয়। কিন্তু ওই দলগুলোর ভিতরের যে চর্চা, যে কালচার, রাজনৈতিক কালচার, সেটি হচ্ছে সমস্যা। দলের ভিতরেও তাদের গণতান্ত্রিক চর্চাটা আসলে গড়ে ওঠেনি। এই জায়গাটাই হচ্ছে আমাদের রিস্কের জায়গা। তো যারাই ক্ষমতায় আসুক, তারা যদি তাদের এই যে আভ্যন্তরীণ যে কালচার, সেটা যদি চেঞ্জও করে লিডিং পর্যায়ে, বা তারা যদি ইনস্ট্রাকশনও দেয়, তারপরেও কিন্তু সেটি সম্ভাবনা কম আছে, কিন্তু সেটি হলেও তারপরেও কিন্তু আমরা যে ঝুঁকিমুক্ত হয়ে যাচ্ছি, একটি পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থা সমাজের সব স্তরে হয়ে যাবে তা কিন্তু না। রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা দুটি ভিন্ন জিনিস। রাষ্ট্র ব্যবস্থা একটি প্রাতিষ্ঠানিক বিষয়, সামাজিক ব্যবস্থা কম্পারেটিভলি একটি সাংগঠনিক রাষ্ট্র ব্যবস্থার বাইরে একটি আরো বিস্তৃত সাংগঠনিক চর্চার জায়গা। সেই জায়গাগুলোতে পরিশুদ্ধতা আসতে হবে। এমনকি পরিবার এবং ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু এই পরিবর্তনগুলো আসতে হবে। আমরা ব্যক্তিগত যে চিন্তা, আমাদের সেই চিন্তার ধারা যদি চেঞ্জ না করি, তাহলে সেটি আমাদের পরিবারে
প্রভাব ফেলবে। পারিবারিক যে চিন্তাধারা এবং এটাকে বলে প্যারাডাইম, যে পারিবারিক প্যারাডাইম কিন্তু চেঞ্জ হবে না। আমরা যদি পারিবারিক প্যারাডাইম চেঞ্জ না করতে পারি, আমাদের সামাজিক প্যারাডাইম চেঞ্জ হবে না। আর তা যদি চেঞ্জ না হয়, তাহলে রাষ্ট্র ক্ষমতায় যারাই আসুক না কেন, রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে তারা যদি ভালো পলিসিও ডেভেলপ করে, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা যদি অনেক নিয়ম কানুন চেঞ্জ করে রেখে যায়, তারপরেও এটি টিকবে না, টেকসই হবে না, যদি না আমরা ব্যক্তি, পরিবার, সমাজ ঠিক না করতে পারি। এই বিষয়গুলো সবাই চিন্তা করা দরকার। আমি দু একটা উদাহরণ দিতে চাই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যে কদিন রাস্তায় ছাত্র জনতা ট্রাফিক কন্ট্রোল করেছিল, ট্রাফিক পুলিশ যখন রাস্তায় ছিল না, ওই কটা দিন কিন্তু রাস্তায় জ্যাম কম ছিল, সবাই শৃঙ্খলাবদ্ধভাবে গাড়ি চালিয়েছি আমরা। কিন্তু যখনই ছাত্ররা জনতা উঠে গেছে রাস্তা থেকে, যখন আগের সেই ট্রাফিক ব্যবস্থা আবার এসছে, ট্রাফিক পুলিশরা দায়িত্বে এসছে, আমরা কিন্তু আবার বিশৃঙ্খল হয়ে গেছি। আবার রাস্তার মাঝখানে বাস থামিয়ে আমরা যাত্রী উঠাচ্ছি, আমরা নামছি, উঠছি, আমরা প্রাইভেট কার চালাচ্ছি রং লেন দিয়ে, আমরা উল্টা দিক দিয়ে গাড়ি চালাচ্ছি, রিক্সা অহরহই চলছে উল্টা রাস্তা দিয়ে। তো এই যে ব্যক্তি এবং সামাজিক পর্যায়ের যে অংশগ্রহণ, আমাদের রাষ্ট্রের ব্যবস্থাপনার মধ্যে যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের জায়গাটাতে কিন্তু আমরা কোনো পরিবর্তন এখন পর্যন্ত দৃশ্যমান করতে পারিনি। এই জায়গাগুলোতে আমাদের মনোযোগ দিতে হবে এবং সেটি ব্যক্তি থেকে শুরু করতে হবে। আমি নিজে যদি আমার মধ্যে পরিবর্তন আনি, আমার পরিবার সেই পরিবর্তন ভোগ করবে বা তার দ্বারা প্রভাবিত হবে, পরিবারের অন্য সদস্যরা প্রভাবিত হবে, সেখানে একটি বেটার পরিবেশ তৈরি হবে। এই পরিবার যখন আরেকটি পরিবারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে, তখন একটি বেটার কালচারের চর্চা হবে। এভাবেই কিন্তু একটি রাষ্ট্র পরিশুদ্ধ হতে পারে। আদারওয়াইজ আবার কিন্তু ওই ফ্যাসিবাদ আমাদের ঘাড়ের উপরে চেপে বসবে। আশা করি আমরা এই সংকট থেকে উত্তরণ ঘটতে পারবো, আমাদের নিজেদের পরিবর্তন করতে পারবো এবং এই সংকট থেকে উত্তরণ ঘটিয়ে একটি বেটার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।